জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় নিজেকে কেউ কেউ ফেমাস মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। ব্যর্থ কিন্তু আজকেও ঘটছে না, আজকে দারুণ কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। তবে এই আয়োজনে যুক্ত থাকতে পারেন আপনিও, অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই আয়োজনটি। ফলে সেখানে আপনি যুক্ত হয়ে জানাতে পারেন যে কোনো ধরনের মন্তব্য, কিন্তু করতে পারেন একই সাথে যে কোনো ধরনের প্রশ্ন। আপনার হয়ে আমি সেই প্রশ্নগুলো আমাদের সাথে যুক্ত হওয়ার সারথি এবং অতিথিদের কাছে পৌঁছে দেব। আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তরও কিন্তু আমি আপনার হয়ে জেনে নেব। তবে আমাদের সাথে আসলে কারা যুক্ত রয়েছেন? এক ঝাঁক মানুষ যুক্ত রয়েছেন যারা আসলে তাদের নিজেদের গল্প বলার জন্য, নিজেদের সুনাম বলার জন্য, নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আজকে যুক্ত হয়েছেন, এবং তারা এতটাই কি বলবো যে অপেক্ষা করছেন আপনাদের সাথে কথা বলবার জন্য, যাতে করে তাদের নিজেদের জনপ্রিয়তা আরো বেড়ে যায়। আমরা এই কথাগুলো আসলে অফলাইনে বলছিলাম একটু আগে। আমাদের সাথে যুক্ত রয়েছেন ভীষণ কিছু মানুষ। জাহিদ প্রীতম, নির্মাতা, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে তো পেয়ে ভালো লাগছে, কারণ আমার অনেক প্রশ্ন রয়ে গেছে আপনার কাছে, সেগুলোর উত্তর আজকে চাইবো। দর্শক, আমাদের সাথে রয়েছে সারিকা সাবা, অভিনেত্রী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? খুবই ভালো আছি। এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন মীর রাব্বি, গুণী অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের অনুষ্ঠানে আমার উপস্থিতিটা একটু বিশেষভাবে আনন্দের আমার জন্য, কারণ আমি, আপনি এবং জাহিদ প্রীতম আমাদের তিনজনের একসঙ্গে হওয়ার কথা ছিল গত 2 বছর ধরে। একদম ফাইনালি আমরা আজকে তিনজন একসঙ্গে, এবং আজকের দিনটা আসলে অনেক বিশেষ। এবং আমি আগেই বলছিলাম যে আর ইউ ফেমাসে আসতে আসতেই বোধহয় আমি ফেমাস হয়ে যাবো, আমি আশাবাদী। আমার প্রশ্নে যদি উত্তর আপনি দিয়েছেন, কিন্তু আপনি তো এমনিতেই ফেমাস। আমি সারিকা থেকে একটু প্রশ্ন করতে চাই। সারিকা, আর ইউ ফেমাস? আই থিঙ্ক আমার কাজ ফেমাস। ফেমাস বলাটাও ভুল, পপুলার, বাট আই এম নট ফেমাস অর পপুলার ইয়েট, আই গেস। জাহিদ প্রীতম, প্রত্যেকবার এসে তো আপনার কাছ থেকে শিখি কীভাবে ফেমাসের সংজ্ঞাটা কেমন হয়। তো হ্যাঁ, আমি বলতে চাই, আপনি বলেছিলেন একবার যে সৎ নিজের কাজের ওই আমি কী করছি এটা যদি ক্লিয়ার থাকে আমার কাছে, আমি একদিন ফেমাস হব, এবং নিজের কাছে স্বচ্ছ থাকার হচ্ছে ফেমাস। আমি ফেমাস। আপনি দারুণ ফেমাস। মীর রাব্বি ভাই ফেমাস। একটু আগে মীর রাব্বি ভাই একটু আগে আপনি যে উত্তরটা দিলেন, আমি কি এটাই নিব নাকি? হ্যাঁ, সেটাই। আচ্ছা। এবং আমি আসলে ওইটাই যে এখানে আসতে চাই, কথা বলতে চাই, এবং আস্তে আস্তে কাজ দিয়েই হয়তো পরিচিতিটা পেতে চাই, এবং আপনার ওই সংজ্ঞাটা খুব মেনে নিতে চাই, যে ওই আত্মবিশ্বাস, ওই সততা যেন থাকে। একদমই তাই। কাজটাই দিন শেষে আমাদেরকে আসলে ফেমাস করে, বা আমরা ফেমাসটা একটা রূপক অর্থে ব্যবহার করি, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা তো হয়তো একদিন কেউই থাকবে না, এখানে আবার অন্য একজন জাহিদ প্রীতম আসবে, অন্য একজন সারিকা সাবা আসবে, তারাও যদি মনে করে যে না, আচ্ছা এই কাজটা না উনি করেছিলেন, ওই কাজটাই হচ্ছে ফেমাস। এই ব্যাপারটাই আসলে মনে করে রেখে যেতে চাই পৃথিবীর কাছে। তবে একটা বিষয়ে একটু জরুরি জানতে চাওয়া, আমি আসলে এই যে এই দিনে আপনাদেরকে একত্রিত করলাম, কেন করলাম এই দিনে আপনাদেরকে একত্রিত করা? কারণ এমন দিনে তাহলে বলা যায়, কি বলা যায়, সে কথা জাহিদ প্রীতম বলবেন। এমনও দিনে কি বলা যায়? আজকে আমি এমন কিছু বলবো যেটা আমি কখনো আগে বলি নাই। সো আজকে নিজের কিছু আক্ষেপ বলবো, নিজের কিছু স্বপ্ন বলবো। সো আজকের দিনে এমন দিনে তারা বলা যায় আমার ফিকশনের নাম, প্লাস হচ্ছে আমরা যে জন্য আসছি, একত্রিত হয়েছে, প্লাস হচ্ছে পিছনে কিছু গল্প শোনাতে চাই। দর্শক, আপনাদের জন্য একটু জানিয়ে রাখা ভালো, তার অর্থাৎ এই তার শব্দটা হচ্ছে কি আপনি, এমনও দিনে তারে বলা যায়, এই তারটা হচ্ছে দর্শক আপনি। ফলে আপনাকে জানাতে আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীরা অনেকগুলো কথা নিয়ে বসেছেন, এবং সেই কথাগুলো কিন্তু আপনাকেই বলতে চায়। এমনও দিনে তারে বলা যায়। তবে তার আগে আমি আপনাদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে, মীর রাব্বি ভাইকে দিয়ে শুরু করবো নাকি আপনাকে দিয়ে শুরু করবো? মীর রাব্বি ভাই। আচ্ছা, ঠিক আছে। প্রশ্নটা একটু সহজ কিন্তু সংবেদনশীল। প্লিজ বলুন। আপনার প্রথম প্রেমের অভিজ্ঞতাটা?
প্রথম প্রেম তো প্রথম প্রেম। আমার মানে কাছে মনে হয় যে- সুপারস্টারদের কাছে এই প্রশ্নটা খুবই সংবেদনশীল। কেন আমার কাছে মনে হয় যে প্রেমের অনুভূতি সবসময় মানে অসাধারণ। আচ্ছা। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রেমের অনুভূতি প্রথম প্রেমের মতো হোক, সেই আনন্দ, সেই ভেতরের অনুভূতি মানুষ অনুভব করুক। প্রেমের চাইতে ভালো সুন্দর অনুভূতি আর কি আছে পৃথিবীতে? না, এটা তো কাব্য কথা। হ্যাঁ। আপনার আমার দুর্দান্ত ছিল একটা- প্রেমে থাকা, প্রেমে ডুবে থাকা, আচ্ছা। প্রেম অনুভব করা, প্রেম বোধ, এটাই তো একটা আনন্দের ব্যাপার। আচ্ছা, সেটা কেমন ছিল আর কি? প্রথম প্রেমের গল্প, কোন অভিজ্ঞতা এটা শেয়ার করা যায়? ছোটবেলার প্রেম যেটা হয়, হয়তো কাছাকাছি বয়সের একজনের সঙ্গেই বন্ধুত্ব থেকে ভালো লাগা, একটু একটু করে হয়তো বোঝা যে আচ্ছা এটা তাহলে প্রেম, বা এরকমই বোধ হয় প্রেম। সেভাবে তো গড়ে ওঠে আসলে প্রথম দিকের যে কোনো সম্পর্ক, আই গেস কিশোর বয়সের প্রেম যেটা হয়। আচ্ছা, শুধু পাশ কাটা যাওয়ার একটা না, তবে আমার সেই কিশোর বয়সের প্রথম প্রেমের অভিজ্ঞতা যার সঙ্গে, আমরা খুব দুর্দান্ত ভালো বন্ধু কিন্তু এখনো পর্যন্ত। জোশ, এটা একটা ভালো ইনফরমেশন পেয়েছি যে এখন পর্যন্ত মীর রাব্বি প্রথম ভালোবাসার মানুষের সাথে বন্ধুত্বটা বজায় রেখেছে। খুব সুন্দর বন্ধুত্ব আমাদের। দারুণ দারুণ দারুণ। কিন্তু আমরা আসলে ভালোবাসার গল্পগুলো কেন বলছি, দর্শক সেটি বলে রাখা যায়। ভালোবাসার গল্পটা একটা দারুণ বার্তা দেয় আমাদের প্রত্যেকের জীবনেই, এবং সেই বার্তাগুলো আসলে নানানভাবে উপস্থাপিত হয় গল্পে, নাটকে, সিনেমায়, আজকেও তেমনই। তবে সেটি জানার আগে আমরা একটু সারিকার প্রেমের গল্পটা শুনে আসি। সারিকা, প্রথম প্রেমের গল্পটা কেমন, কি ছিল? সুন্দর। আমার মনে হয় প্রথম প্রেম বলে কিছু নাই, যতবার মানুষ প্রেমে পড়ে প্রতিটা প্রেমই ডিফারেন্ট, এন্ড প্রথম প্রেমের অনুভূতি, কারণ মানুষগুলো তো ডিফারেন্ট, গল্পটা ডিফারেন্ট, সো সময়ও ডিফারেন্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট প্রেম সবসময়ই সুন্দর। আর আমি তো একদমই প্রেমিকা, বা ওই যে প্রীতম ভাই আমাকে যেভাবে প্রেজেন্ট করেছে, হোম ফিল পিপল, সো আমার জন্য তো প্রেম অলওয়েজই সুন্দর। সব ঠিক আছে, মানে মূল প্রশ্নটা আবার আসি। গল্প বলবাটা যে হচ্ছে প্রথম প্রেমের প্রেমের গল্পটা কেমন করে শুরু হলো? আই থিঙ্ক এখন প্রেমটা যত ফ্রি, যত সুন্দর, তখন অনেক রেস্ট্রিকশন, অনেক কিছু ছিল। ছোট মানুষ, বাবা মাকে ফাঁকি দিয়ে ফোনে কথা বলতে হবে, তারপর একটা নির্দিষ্ট টাইমে জাস্ট 5 মিনিটের জন্য। তো যে জিনিসটা অনেক বেশি ডিস্টেন্ট থাকে, যত আমরা ওয়েট করি, আই থিঙ্ক ওটা বেশি সুন্দর হয়, ওই মোমেন্টটা অনেক মেমোরেবল থাকে। তো ওই ফিলিংটা আসলে কখনো আর ওই ফিলিংটা পাবো না, বাট আমার তখন ওটা হয়তো অনেক প্রেশার লাগতো, অনেক মনে হতো কষ্টের, কিন্তু এখন ওটা বিউটিফুল। এখন এটা বিউটিফুল। প্রেমের গল্পটা কেমন হয়, প্রথম প্রেমের গল্পটা? জাহিদ প্রীতম, ওরা তো ঘোরা পেঁচায় বলতেছে কেন জানেন, মানে কারোরই প্রথম প্রেম আর লং লাস্টিং হয় না। হ্যাঁ। বর্তমান যারা আছে তারা কিভাবে নিবে ব্যাপারটা? না, আমি একদম ওইখান থেকে বলি। আচ্ছা, বলবো, বলেন আপনি। আচ্ছা, সো আমার কাছে আমার কথাটা আপনি বলে দিলেন। আচ্ছা, তো যেহেতু আমি অনুভূতি কারিগর, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রেমের অনুভূতিগুলি ডিফারেন্ট হয়, এবং প্রথম শেষ বলে কিছু নেই। বাট আপনি যদি বলেন প্রথম মানুষটার সাথে প্রেম কেমন ছিল, তাহলে আমি বলবো যে আমার প্রথম প্রেম সেটা এমনই দিনে তারা বলা যায় তিলোত্তমা, অনেক জায়গায় আপনারা দেখেছেন, কারণ আমি আমার জীবন থেকেই গল্পগুলি বলি। সো একটা ইন্টারেস্টিং, বললাম না আজকে আমি এখানে যেগুলো বলবো সেগুলো কখনো বলা হয়নি কোনো ইন্টারভিউতেও। আমার প্রথম প্রেমে 6 মাস লাগছিল আমার হাত ধরতে। আচ্ছা। এবং সেটা একটা বৃষ্টির দিন ছিল, এবং আমি যখন তার হাত টাচ করছি, বলতে কি মানে নীল হুডের যে ইয়াটা থাকে, এটা ধরতে গিয়ে তার হাত টাচ করছিলাম, এবং এটার জন্য যে অনুতপ্ত, যে রিগ্রেট ফিল হয়েছে, আল্লাহ আমি হাত ধরে ফেললাম, আচ্ছা কি পাপ হবে, গিয়ে নামাজ পড়তেছি, মানে ওই যে ইনোসেন্ট ব্যাপারটা ছিল, ওইটা ভোলার মতো না। যে জাস্ট একটু হাত টাচ করাতে যে আমার একটা ভয় লাগছিল। আম্মু আমার দিকে তাকিয়ে আছে, কোচিং থেকে ফিরেছি বাসায়, আমার যে একটা ভয় ভাব, যে আম্মু কি বুঝতে পারে না, আমার সবসময় মনে হতো যে আমার আম্মু আমার ভিতরটা পড়ে ফেলতে পারে সবসময়। সো ওই দিনটা আমি ভুলবো না কখনো। যে এক্স্যাক্টলি আমি এটাই বলছি, যে সবাইকে ফাঁকি দিয়ে যে একটা প্রেম করতে পারছি, ওই যে ফিলিংটা, ধরলে যে কিছু একটা হয়ে যাচ্ছে, মানে সো এটা কোচিং প্রাইভেট পড়া, আরেকটা জিনিস হচ্ছে প্রীতম ভাইয়ের বার্থডে ফেব্রুয়ারিতে, আমার বার্থডে ফেব্রুয়ারিতে, তো আমরা কতটা রোমান্টিক একটু বুঝেন। ফেব্রুয়ারি মাসটাই তো আসলে রোমান্টিক। কেউ একজন বলছিল প্রথম প্রেমে পড়ার ব্যাপারটা একটু শক খাওয়ার মতো, মানে এটা যে আপনি যেমন বলছিলেন যে ধরে ফেললে কেমন একটা শক লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যখন প্রথম প্রেমে বসছি, এমন দিনে তারা বলা যায় যারা দেখেছেন কৌশিকের ক্যারেক্টার যে দেখেছেন, আমি ছিলাম কৌশিক গল্পে। সো গল্পে কৌশিক, আমাদের প্রেমটা এরকমই, গল্পে ফিরতে চাই, সেটি হচ্ছে দর্শক সম্প্রতি এমন দিনে তারে বলা যায় এই নামে ক্যাপিটাল এফএম-এ একটি নাটক বলবো, ফিকশন বলবো, একটা ফিকশন ফিল্ম বলবো,
ফিকশন ফিল্ম তৈরি হয়েছে, যেই ফিল্মে আসলে ভালোবাসার গল্প আছে এবং সেই ভালোবাসার গল্পটা কেমন সেটা জানতে হলে আপনাকে কন্টেন্টটা দেখতে হবে। কিন্তু কন্টেন্টের মধ্যে কি কি আছে, কেন আমরা কন্টেন্টটা দেখবো সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। কিন্তু এই যে কৌশিকের কথা হলো, আমি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি যে কৌশিককে আমি পছন্দ করি না। কেন করি না? বেঈমান বন্ধু। বেঈমান বন্ধু? আপনি বেঈমান বন্ধু? চিন্তা করেন, মানে শেষে শাওনের এত সুন্দর একটা, আচ্ছা সেটা না বলি কি পরিণতি কিভাবে হলো, তারপরও মানে আমাকে কিন্তু উনি একটা বেঈমান বন্ধু হিসেবে, আমি গালি খাচ্ছি রেগুলার, আমি নিজেও আমি পছন্দ করি না। দিয়েছেন আমাকে এক্স্যাক্টলি। আপনার প্রশ্ন করা উচিত আমার ডিরেক্টরকে যে কেন উনি আমাকে এরকম একটা ক্যারেক্টার। আমি পছন্দ করি নাই, কেন আপনি এটা করছেন? এটা প্রতারণা হয়েছে। তবে আমার লজিক এটুকু যে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে কৌশিক কিন্তু নিজে কোনো পদক্ষেপ নিয়ে কোনো কিছু করেনি। এটা তো আপনি সেলফ হ্যাঁ, একটু ডিফেন্ড করতেই হবে আমাকে। আমরা প্রত্যেকে আমাদের গল্পের নায়ক, রাইট। এবং হ্যাঁ, আমি নায়ক না হলেও ভিলেন হতে চাই না। আচ্ছা, তো সেখানে ভিলেন ইন এ সেন্স, তো এইটার মধ্যে ভিলেন দর্শক বলুক আসলে কি। আচ্ছা, বাট ওইটাই, ভিলেন হতো রাজি আছি আমি। যাইতে কি বলবেন? আমি জানতাম যে এই কাজটা বের হওয়ার পরে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল কে ভিলেন হবে, কে লাস্ট পর্যন্ত হিরো হবে। সবকিছু উঠতে গিয়ে আমি যেটা বলার চেষ্টা করেছি টিজার ট্রেলার সবকিছুতে, যে ভালোবাসার গল্পে কখন ক্রিমিনাল বলে কিছু হয় না, এটা একটা অসহায়ত্ব। আপনি কারো প্রেমে পড়ে গেছেন, শাওন যেভাবে প্রেমে পড়ছে, কৌশিকও সেভাবেই প্রেমে পড়ছে, নীল মেম সাহেবও কৌশিকের প্রেমে পড়ছে। এখন আপনি আমাদের মধ্যে অনেকে আছে যে স্যাক্রিফাইস করে নিজের আফসোস নিয়ে চলে আসে, যে আমি আমার একটা জীবন পার করে দিলাম, আমি একটু আফসোস নিয়ে থেকে গেলাম, আমি হয়তো মানুষটাকে পেলাম না, তাতে কি আসে যে আমার বন্ধুটা পেলো। সবাই কিন্তু এই স্যাক্রিফাইসটা করে না। আমার ছোটোবেলা থেকে অভ্যাস ছিল যে আমাকে জিততে হবে, এই টেন্ডেন্সিটা আমার ছিল। সো আমি যদি আমার রিয়েল কৌশিকের কথা বলি, যে রিয়েল কৌশিক কি ফেস করেছে গল্পে, যে আমার প্রথম প্রেমটা আসলে হঠাৎ করেই আসছে আমার কাছে, যে আমি প্রেম করতে চাইনি। আমার 5 বছরের বন্ধু, আমার একটা ফ্রেন্ড ওকে পছন্দ করে, আমি ওকে কবিতা লিখে দিচ্ছি, হ্যাঁ সব কিছু ঠিকঠাক। এখন ওর মনে আমাকে দেখতেছে, জানি না। ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমি সবকিছুই করে দিছি, যেদিন প্রপোজ করতে যাবে সেদিন, এবং ওই মেয়েটা আমাকে বলছিল যে আমি এগুলোর মধ্যে নেই, প্লিজ আমাকে ইয়া করুন, আমি ওকে পছন্দ করি না। ওই বন্ধুকে বলছে, যেহেতু আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমাকে সবসময় ও আমার সব কিছু শেয়ার করতো। ও যে আমাকে পছন্দ করে আমি জানতাম না। সো আমার বন্ধুটা যখন আমাকে গিয়ে, যখন ও আসলো না, তখন সবাই ভাবলো কি আমি গুটিবাজি শুরু করছি। আচ্ছা, আমি ইচ্ছে কি তোকে বলে দিচ্ছি, এই জন্য আসে নাই সারপ্রাইজ। আমরা সবাই ফুল টুল নিয়ে মানে বসে আছি যে আসলে ও প্রপোজ করবে। হুমায়ুন আহমেদের কাঠ পেন্সিল বইটা তখন খুব ফেমাস, বের হয়েছে। ও কাঠ পেন্সিলের ভিতরে চিঠি লিখছে, ওই চিঠিটাও আমার লেখা, সব কিছু ঠিকঠাক। মেয়েটা আসলো না যখন, তখন সবাই মিলে আমাকে উত্তম ধুলাই দিল। আমি বললাম যে আমার কি দোষ। এখন মানে এখানে একটা মারামারি হাতাতে হলো। আমি তারপরের দিন যখন আমি কাউকে কিছু বলতে চাই না, আমি জাস্ট ওই মেয়েটাকেও আমার এই গ্যাংয়ে নিয়ে আসছিলাম। 11 জনের বন্ধু ছিলাম আমরা, ওই গ্যাংয়ের মধ্যে নিয়ে আসছিলাম। ওই মেয়েটাকে আমার বন্ধু ছিল, আমি নিয়ে আসছি, পরিচয় করে দিয়েছিলাম। সবাই বললো যে টিম থেকে বের হয়ে যাও। আমি টিম থেকে বের হয়ে আসলাম। ওই মেয়েটা আমাকে 7 দিন 8 দিন দেখে না দেখে তারপরের দিন বললো রবিবার মিট করবে, এবং সে আমাকে 99 বইয়ের মধ্যে 47 নম্বর পৃষ্ঠা একটা লাইন লিখলো, যেটা আমি তিলোত্তমাতে দেখাইছি কি লিখেছিল, যে ভালোবাসার কথা আমি বলবো না প্রিয় মুখে। সো এই যে একটা অনুভূতি না, এটা আমি প্রথমে হজম করতে পারি না। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে প্রপোজ করলো, তাকে যে বন্ধু পছন্দ করে সে আমার বেস্ট ফ্রেন্ড। সো এই ইয়ে থেকে তখন দেখলাম যে আমার সাথে কেউ কথাই বলে না, আমি একা করে দিল। তখন যে অসহায়ত্বটা ভাইয়া এখানে না, আসলে ওই যে আমরা যখন দর্শক হিসেবে অন্যের গল্প দেখতেছি, যেহেতু আমরা শাওনের গল্পটা দেখছি, এই জন্য কৌশিক কিন্তু ভিলেন। আবার কৌশিকের পয়েন্ট থেকে যদি আমি গল্পটা দেখতাম, তাহলে এখানে শাওন ভিলেন হইতো, যে শাওন কৌশিক পছন্দ করে, শাওন কেন এত আকবারে মেয়েটাকে পছন্দ করতেছে। ব্যাপারটা এরকমই ভালোবাসার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভালোবাসাটা হচ্ছে একটা দৃষ্টিকোণ, অনেকগুলি অনুভূতির সমষ্টি। আপনার কার অনুভূতিকে মানে সেরা মনে হবে, আপনি কার প্রতি প্রেমে পড়বেন, আপনি তখন গল্পটা তার হয়ে যায়। মানে আপনি কন্টেন্টটা তৈরি করেছেন এমনভাবে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখলে পুরো গল্পটাই। এবং এমনই কিন্তু হচ্ছে, ধরুন আপনি ইউটিউবে যান, আমি যে অনেক ফিডব্যাক পাচ্ছি, প্রত্যেক রিফ্রেশ আমি 250 257 করে আমার মেনশন দেখি, একটু আগেও দেখলাম। সো এত মেনশনের মধ্যে একটা কথাই বলা হচ্ছে যে আমি যে কথাটা এখানে মেসেজটা দেওয়া ট্রাই করছি, যে দর্শনটা, যে ভালোবাসার ক্ষেত্রে সবাই ক্রিমিনাল লেখা ছিল, ওটা উল্টে আসছে অসহায়। আসলে আমরা এখানে প্রত্যেকে অসহায়, 4টা ক্যারেক্টার অসহায়ত্ব ফুটে উঠেছে। কিন্তু দিন শেষে ভালোবাসাটা হচ্ছে এটা, যে ভাগ্যে যদি না থাকে,
ওই মেয়েটার সাথে কেন আমার 7 বছর 26 দিন প্রেমে পরে আমার ব্রেকআপ হয়েছে, সবাই খুশি হয়েছিল যে ওদের ব্রেকআপটা কবে হবে, আমরা আনন্দ করবো। সো ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য অসত্য ছিল, অনেকের জন্য আনন্দের ছিল। সো এই যে পার্সপেক্টিভের যে একটা ডিফারেন্স ইয়াটা, এটাই হচ্ছে আমার এমন দিনে তারা বলা যায় গল্প। কিন্তু এখানে জিতে গেছে একজন, আমাদের মাঝখানে একজন জিতে গেছে, মধ্যমণি। হ্যাঁ, যারটা সবচেয়ে ক্লিক করছে। এবং আপনি যে এই ডায়লগটা দিচ্ছেন যে লেগে থাকতে হবে, হ্যাঁ, হ্যাঁ, লেগে থাকার ক্ষেত্রে সুপার গ্লুর মতো লেগে থাকে, সুপার গ্লুর মতো লেগে থাকতে হবে। সুপার গ্লুর মতো কি লেগেছিলেন? কিভাবে জিতলেন বলেন তো? ম্যানিফেস্ট আর অপেক্ষা। ম্যানিফেস্ট আমি শাওনকেই চেয়েছি, রোশনি শাওনকেই চেয়েছিল, এন্ড অন্যদিকে তাকাইনি, সো হয়ে গেছে। মানে সেটা কি ওই যে সুপার গ্লুর মতো কি চিন্তাটা, ভাবনাটা, না ভালোবাসাটা মন থেকে চাইলে পাওয়া যায়, এটা আমিও বিশ্বাস করি, পার্সোনালিও বিশ্বাস করি। আর গল্পতে ঠিক এখানে কিন্তু দেখেন শাওন মন থেকে চাইছিল, পাই নাই। ভাগ্যে থাকতে হয়, ভাগ্যও থাকতে হয়, ভাগ্যেও থাকতে হয়। শাওনও তো মন থেকেই চেয়েছিল, তাই? সবাই মন থেকে কিন্তু চেয়েছে, কৌশিক ছাড়া। হ্যাঁ, কিন্তু তারপর কিছু না চেয়ে একটা মানুষ তাহলে আমরা কি বুঝলাম? প্রেমিকা হলে মন থেকে চাইতে হবে, আর প্রেমিক হলে ভাগ্যে বিশ্বাস করতে হবে। দুটোই ওয়ার্ক করতে হবে। ভালো লেসন নিলাম। তবে আমি একটু মানে আপনাদের দুজনের কাছেই আপনার কাছে আসবো, তার আগে আপনার এই কাজটা করার জন্য বই পড়তে হয়েছে? কি পড়তে হচ্ছে? বই? হ্যাঁ, ওই যে আবার নতুন করে পড়তে হলো, আগের পড়া ছোটবেলায় পড়া বই, মানে লানুই বেঙ্গলি, হ্যাঁ, নহন্যতে, দেবী, রূপা, হ্যাঁ, সবগুলো এলিয়া। পড়েছেন? রূপা পড়া হয়নি নতুন করে, রূপা তো একদম ছোট গল্প ছোট মাথায় ছিল ওটা, তো ওটা নতুন করে পড়া হয়নি। বাট ওই যে এলিয়াদ এবং মৈত্রী দেবীর লেখাগুলো কিছু আবার চোখ বুলিয়ে নেয়া। আচ্ছা, আপনি পড়েছেন? আমি যখন গল্প শুনছিলাম, আমি ভাইয়ের কাছে মোটামুটি 2 ঘন্টা ধরে আমরা গল্প শুনেছি। আমি শুনেছিলাম ওই গল্পটা। হ্যাঁ, আর আমার মনে আছে যে আমি হাঁটছি, আমার বইয়ের যে তাক, ওখানে একবার আমি রূপাতে হাত দিচ্ছি। আচ্ছা এটা একটা মেটাফোর, ভাইয়া বলছে এটা মনে রাখো, এই পয়েন্টটা মনে রাখবা, মানে সব মাথায় গেঁথে নিলাম। আর তারপরে আমি কিন্তু স্ক্রিপ্ট পাওয়ার আগেই আমি মোটামুটি শিওর এই ক্যারেক্টার আমি করব। আর তারপরও স্ক্রিপ্ট যখন আমি দেখেছি, দেখার পর ওরকম কোনো সিন টিন ওরকম কিছু, জাস্ট একটা সিন লেখা আমরা ছিল। সবাই মিলে মিট করলাম, মনে আছে, হ্যাঁ, একসাথে হ্যাঁ। কথা বলার জন্য। আমাকে শুধু প্রীতম ভাই বললো যে তুমি আমাকে বিশ্বাস করো, তুমি জাস্ট আমাকে বিশ্বাস করো, and আমি বিশ্বাস করেছি। এখানে আমি and I'm একটা the কথা বলতে winner. চাই, মানে থাকে না যে একটা স্ক্রিপ্ট পাওয়ার পরে অনেকে রিহার্সাল করে, অনেক দিন অনেক রিসার্চ করে, তখন কি হয়ে যায়, ক্যারেক্টারটা অশুদ্ধ হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমি যেটা বিশ্বাস করতেছি, আমার যতটুকু ইনফরমেশন দরকার একটা চরিত্রের জন্য, অতটুকুতে আমার ভাই এর থেকে বেশি কিছু দরকার নেই, আপনার জাস্ট এটা প্লে করেন। কারণ মেসেজগুলো তো আমি কোন দর্শন থেকে ইয়ে করবো ওটা, সো ওদেরকে বেশি প্যারা দেয়নি যে আমরা একদম শুটিং স্পটে গিয়ে, সব এখানে ভালো অভিনেতা অভিনেত্রী, আমাদের সাথে বসেও নেই মনে, আমি অনেক একটা কাজে ব্যস্ত ছিলাম। আমি যা শুটিং স্পটে গিয়ে আমি 2 ঘন্টা আড্ডা দিই সবার সাথে বসে, এবং আমি আমার এই যে আপনার সাথে যেভাবে শেয়ার করলাম, আমার দর্শকের সাথে যেভাবে শেয়ার করলাম, ওই গল্পটা শেয়ার করছি যে আমি এই পরিস্থিতির মধ্যে পড়ছিলাম ভাইয়া, আপনাদের চোখে মুখে আমি এটা দেখতে চাই। কিন্তু আমার তো মনে হচ্ছে, আমি আমার কাজটা দেখার পরে মনে হচ্ছে যে আপনাদেরকে সবচেয়ে বেশি জ্বালিয়েছেন উনি, এবং প্রত্যেককে এই বইগুলো পড়িয়েছে বিশেষ করে, এবং আমাদের যে কনফিউশনটা ছোটবেলা থেকে এটা তৈরি হতো, এটার একটা এক্সপ্লেনেশন দিয়েছেন যে আমরা আসলে কোন বইটা আগে পড়বো, নহন্যতে এবং মির্জা আলিয়াদের কোনটা চিঠি আর কোনটা উত্তর। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু খুবই কনফিউশন তৈরি হয়। এটা কিন্তু আমাদের এখানে গল্পেও এসেছে, গল্প করে পড়ে ফেলেছে এবং উত্তরটাও দেয়া আছে। আমি বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, তবে এখন একটা ছোট উত্তর দিতে হবে আপনাদেরকে দর্শক, সেটি হচ্ছে ছোট্ট করে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন আর ফেমাসের আয়োজন, এক ঝাঁক গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। এত স্নিগ্ধ, এত সাবলীল চরিত্রগুলো খুঁজে পেলেন কিভাবে? এটা কি টিউনিং? মানে সারিকার সাথে তো আগে কাজ করা হয়নি, তারপরে মীর রাব্বি ভাইয়ের সাথে তো কন্টিনিউয়াস প্রসেসে কাজ করছেন, এবং আপনার নায়িকারা যারা একটা পর্বে, মানে যাদেরকে একটা প্রজেক্টে দেখা যায়, নেক্সট প্রজেক্টে ওই নায়িকা খুঁজে পাওয়া যায় না কেন? 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন বলি যে এত স্নিগ্ধ ক্যারেক্টার কীভাবে হলো, কারণ ক্যারেক্টারগুলো আমি নিজে প্লে করছি আমার লাইফে, বা কাউকে প্লে করতে দেখছি। সো ক্যারেক্টারগুলো সম্পর্কে আমার একদম ক্লিয়ার একটা আইডিয়া থাকে যে ও দেখতে কেমন হবে না হবে এরকম। আমি এটার সাথে একটু যুক্ত করব, মানে আমার মনে হয় আপনারা সেটার মধ্যে একটা ভাইব দিতে পারবেন। মানে আপনি যেহেতু ক্যারেক্টারটা নিজে
প্লে করছেন, যাপন করে এসেছেন উনি যাপন কোনো করে না কোনো এসেছেন, সময়। সেইটার মধ্যে একটা 90s এর ফ্লেভার কি আছে? হ্যাঁ, কারণ আমার হচ্ছে ম্যাক্সিমাম সময়টা কেটেছে 2000, এবং আমি একটু বড় বয়স্ক মানুষদের সাথে বেশি মিশতাম। আমার ফ্রেন্ড সার্কেল একটু দেখা যায়, আমি ক্লাস 6-এ পড়ি, আমার ফ্রেন্ড হচ্ছে ক্লাস 10-এ। আচ্ছা, সো আমার একটু ম্যাচিউরড ফ্রেন্ড বেশি ছিল। আর্লি 2000 কিন্তু এরকমই হ্যাঁ, এরকমই ছিল যে আমরা ক্রিকেট খেলতে গিয়ে আমার ইয়ে হতো। সো এখানে আমার জীবনে দুইটা গল্পকে ব্লেন্ড করতে গিয়ে আমি চরিত্রগুলোকে পাই, এবং একটা চরিত্রটা আমি বলেই দিলাম। আর আমার কাছে মনে হচ্ছে যে লাস্টে যে রোশনি ক্যারেক্টারটা আসে, আমি এখন যাকে বিয়ে করেছি, প্রিয়ন্তী, সবসময় ওর কথাই বলি যে আমার লাইফে রোশনিও। আচ্ছা, সো ওকে ও আমার জীবনে আসার পরে যে ফিলিংসটা হয়েছে, গল্প শেষেই দর্শক সেই ফিলিংসটা পেয়েছে। আর সো রোশনি কেমন হবে এটা আমি জানি, রোশনি দেখতে কেমন হবে, রোশনির চোখটা মেঘবতী হবে। আমার দুইটা নায়িকার, আমার হচ্ছে নায়িকাদের চোখ সুন্দর হতে হয়। আচ্ছা, হ্যাঁ, স্পেশালিস্টই হচ্ছে আমার চোখটা সুন্দর হতে হয়, আর চেহারার মধ্যে খাঁটি বাঙালিয়ানা থাকতে হয়, তাহলে আমার গল্পটা মানুষ বিলিভ করতে পারে। আর সত্যি কথা বলতে, আমি যখন গল্পটা লিখছি, গল্পটা লেখার সময় আমার দুজন চরিত্র ফিক্স ছিল। এক হচ্ছে তৌসিফ ভাই, আর একটা হচ্ছে মীর রাব্বি ভাই। তারা আগে থেকে জানতো যে প্রীতম একটা গল্প লিখতেছে, ওদের নায়ক আমি, আচ্ছা, এবং আমার এগেনস্টে কে কাজ করতেছে এটা জানে। আমি যখন গল্প লিখতেছি, আমি নিজেই কনফিউজড হয়েছি কাকে কোন চরিত্রটা দিব। এবং এটা লাস্ট পর্যন্ত আমরা তাদের সাথে ডিসকাস করছি, ভাই এটা হচ্ছে। তখন তৌসিফ ভাই চুজ করলো যে আমাকে শাওন দে। আচ্ছা। কেন? দর্শক যখন দেখবে নায়ক ব্যর্থ হচ্ছে, দর্শক যে প্রতিনিয়ত ছ্যাকটা খাবে না। কারণ সবসময় তো আমরা দেখি যে নায়ক জিতে যাচ্ছে, নায়ক যেতে যাচ্ছে, হয়ে যাচ্ছে, মানে নায়কই ঈশ্বরের মতন হয়ে যায় যে গল্পের মধ্যে, যে ও যেটা যাচ্ছে সেটা পেয়ে যায়। ওই ইয়ার সামনে গিয়ে স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় আছে, নায়িকা প্রেমে পড়ে যাচ্ছে। সো আমার নায়কের প্রেমে কেউ পড়ে না, তার নারী ভাগ্য প্রচণ্ড খারাপ। তো তৌসিফ ভাই এটা আমাদের এখনকার জেনারেশনে কারেক্ট করে এটা আমি জানি না, বাট তৌসিফ ভাই সাহসিকতার সাথে যা হবার হবে আমাকে এটা দেখি। সো এই গেমটা আমি খেলার চেষ্টা করলাম আর কি। সো দুই ক্যারেক্টারই আসলে মীর রাব্বি ভাই ভালোভাবে ফিট হয়ে যায়, কিন্তু আমরা তাকে কৌশিক দিলাম। কিন্তু মীর রাব্বি ভাই, আপনার যে টোন, আপনি যেভাবে আসলে আমাদের সামনে পর্দায় আসেন, সেটা দেখে দেখে তো আমরা অভ্যস্ত, মানে সেই টোনটা কি আসলে উল্টোটা ছিল? আপনাকে একটু উল্টো ভাবে আপনাকে রোলটা প্লে করতে হয়েছে, এরকম কিছু? কৌশিক প্লে করার জন্য? জি জি। না, আমার কাছে মনে হয় যে জাহিদ প্রীতম যেটা বলেন, যে আমাদের কাজটা না খুব অর্গানিকলি গ্রো করে, খুবই অর্গানিকলি। মানে আমাদের যে ঠিক এইভাবে কথা বলে, এরকম করে খুব যে বেশি আমাদের কষ্ট করতে হয়েছে তা কিন্তু না। আমরা খুব আনন্দের সাথে, আমরা খুব হেসে খেলেই কিন্তু শুটিং অ্যাড করি ভাইকে। অবশ্যই মীর রাব্বি ভাইকে ভাঙতে হয়েছে। মীর রাব্বি ভাইকে আমাদের লুঙ্গি পরাইতে হয়েছে। ভাইয়া জীবনেও লুঙ্গি পরে নাই। সো আমাকে লুঙ্গি পড়তে পড়তে ভাইয়া বলতেছে, ভাইয়া না পড়ি, হাফ প্যান্ট পরি। 2007 সালে হাফ প্যান্ট পড়তো সবাই, আমি বলছি না ভাই, লুঙ্গিটা পড়তে হবে। লুঙ্গি পরলে আপনার ক্যারেক্টারটা ওই রকম বের হবে। কারণ আমি ছোটবেলায় লুঙ্গি পড়তাম, মজা লাগতো। আর হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাল, ভাইয়া বলতে যাচ্ছিল না যে বালটাল না বলি, থাক একটু ইয়া করি, আমার অডিয়েন্স আবার ডিজার্টেড হতে পারে। আচ্ছা না ভাই, আমরা অডিয়েন্সকে ডিজার্টেড করতেই বসছি। যেটা আমরা কৌশিককে, মানে মীর রাব্বিকে জীবনেও দেখি নাই, সে সুন্দর করে কথা বলবে, ভারিত্বিক গলা, একটু শুদ্ধভাবে কথা বলবে, আমরা ওই জনরাটাকে আসলে ভাঙার চেষ্টা করছি। যে জাহিদ প্রীতম আর মীর রাব্বি একসাথে হলেই শুধু নাটকীয়তা না, একটু আমরা অশুদ্ধভাবে কথা বলছি, বন্ধুরা যেভাবে কথা বলে। সো পুরোপুরি আমার মনে হয়েছে যে আগের ফ্রেন্ডসির চরিত্র, তিলোত্তমা, সবকিছুকে ভেঙে চুড়ে এমন দিনে তারা বলা যায়, আমরা নতুন করে কৌশিককে আবিষ্কার করেছি। আর আপনি যেটা বললেন যে যদি আসলেও কোনো পার্থক্য হয়ে থাকে অন্য ক্যারেক্টারগুলোর সঙ্গে, তো সেটা তো আসলে বিশাল বড় একটা প্রাপ্তি, এবং সেই ক্রেডিট জাহিদ প্রীতমের। আসলে মানে লেখাটাই এরকম, বা উনি আসলে ক্রাফটিংটাই এমনভাবে করেন যে তখন খুব সহজভাবে ক্যারেক্টারগুলো আসলে বসে যায়। আমার মনে হয় আমরা কেউই আসলে খুব একটা স্ট্রাগল করি না, কিন্তু আমাদের শুটে না, খুব আরামে উঠে যায় কেন জানি। আচ্ছা, মানে আমি আপনাদের কাছে জানতে চাও যে এই কাজটা বের হলো প্রায় সপ্তাহখানেক হয়ে গেল, তো তারপরে ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? ফিডব্যাকটা আমি আপনাদের কিছু শোনাই, প্লিজ প্লিজ প্লিজ, তাহলে আপনাদেরটা আমার শুনতে সহজ হবে। একজন লিখেছেন, এবছর তৌসিফের সেরা কাজটি দেখলাম। তৌসিফ ভাই সুন্দর একটা নাটক উপহার দিলেন, এটি হচ্ছে একটি মন্তব্য। আরেকটি মন্তব্য হচ্ছে, গল্পের কাঠামো সরল না, শেষ পর্যন্ত অনুমান করা যায় না, গল্পে টুইস্ট আছে, তাই দেখলে মজা পাওয়া যায়। আরেকটা মন্তব্য আমি শোনাতে চাই, এগুলো আমি আলাদা করে টুকে রেখেছিলাম। সিনেমাটোগ্রাফি ও মিউজিক ভালো লাগলো, জাতীয়
রবীন্দ্রসঙ্গীতের লাইন টেনে আনা হয়েছে, দারুণ। একজন লিখেছে এটা, আরেকজন লিখেছেন একটু মানে উনি আলাদাভাবে লিখতে চেয়েছেন, পেসিং ধীর বা আমি শেষ পর্যন্ত সম্পূর্ণ সন্তুষ্ট নই। হ্যাঁ, মানে ওনার একটা মন্তব্য আছে এখানে যে একজন লিখেছেন ফাইনালি দেখে নিলাম, অনেক কথা শুনেছিলাম, ধন্যবাদ সবাইকে। আমার ধারণা এর চেয়ে বেশি বেশি মন্তব্য আপনারা পেয়েছেন। একজন জাহিদ প্রীতম সব থেকে বেশি পান, আমি একটু সব থেকে বেশি ট্যাগ করেন মানুষ ওনাকে। আমরা সাইকা থেকে শুরু হ্যাঁ, সারিকা থেকে শুরু করি। এমনিতেও এটা আমার জন্য অনেক স্পেশাল একটা প্রজেক্ট, কারণ আমি 2 বছর আগে নাটক বন্ধ করেছিলাম, এরপরে তো গুলমোহর করেছি, এখানে সবার সাথে কথা হলো। তো আমি একটু ভয়ে ছিলাম যে আমার স্ক্রিন টাইম কম। আমি ভাইয়াকেও ফোন দিয়ে বলছি যে ভাইয়া কি হবে, আমার অ্যাক্টিং কেমন হয়েছে, মানে অ্যাক্টিং যে আমি আসলে অ্যাক্টিং যে করেছি এটা আমি বুঝি নাই। পরে আমাকে ভাইয়া বললো যে না, কিছু তো তোমার তো এক্সপ্রেশন তো কিছু আছে, যে যেটার জন্য আমি না পরে যখন ফিডব্যাক পাওয়া স্টার্ট করলাম, আমার হচ্ছে মানে জাস্ট ম্যাজিক হলো আমার সাথে। সারিকা, আপনার মনে আছে যে গুলমোহর করার পরে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই প্রশ্নটাই, একই প্রশ্ন আমি আবার জিজ্ঞেস করেছি যে ওইটা তো আপনার কিন্তু স্ক্রিন টাইম যে খুব বেশি ছিল এরকম না, এটাতেও কিন্তু খুবই অল্প সময়ের, কিন্তু যে ইম্প্যাক্ট পড়েছে গুলমোহরে, যে ইম্প্যাক্ট পড়েছে আপনার এই এমন দিনে তারা বলা যায় তাতে, মানে সেটাতে আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্টর চেয়ে বেশি কিছু থাকলে সেটা, কারণ হচ্ছে গুলমোহরে শাওকি ভাইয়েরও ইনস্ট্রাকশন ছিল অভিনয় করার দরকার নাই, ক্যারেক্টারটা ফিল করতে হবে। সেম আমাকেও কোনো অভিনয় করতে হয় নাই এই ক্যারেক্টারেও, আই জাস্ট ফেল্ট দিস ক্যারেক্টার। সো এটাই মনে হয় ম্যাজিক। তবে আমরা শুরু থেকে জানতাম যে রশনি সবার শেষে এসে আমাদের সবাইকে উড়িয়ে দিয়ে ও একদম সব ভালোবাসা দখল করে নেবে, একদম রশনি হয়ে আসবে। এটা আমরা শুটের আগে থেকে জানতাম, শুট করতে করতে আমরা কথা বলছিলাম, এবং আমরা এমন না যে ফুটেজ দেখে ফেলেছি সবকিছু, বাট তারপরে আমরা ওকে ট্যাগ করছি না, বা ও যে ওকে সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে রাখতে চেয়েছিলাম। এবং দেখার পরে আমার মনে হয়েছে, হ্যাঁ কোথাও নাম নাই, এবং দেখার পরে আমার মনে হয়েছে যে আমাদের সবার ভেতর থেকে সবচেয়ে ভালো ওই করেছে। এটা হচ্ছে ক্যারেক্টার এবং ওর পারফরম্যান্স সবকিছু মিলিয়ে, কারণ এই ক্যারেক্টারটা আমাকে চিন্তা করেছেন, এটাই আসলে অনেক বড় কিছু। আমার মনে হয় এত বিউটিফুলি আমাকে কেউ প্রেজেন্ট করেনি এখন পর্যন্ত, যে আমার বিউটি নিয়ে কথা হচ্ছে, চোখ নিয়ে কথা হচ্ছে, আমার ফিচার যে চোখের ফিচার যে এত সুন্দর, এটা আমি ফার্স্ট এক্সপ্লোর করতে পারলাম। থ্যাংক ইউ জাহিদ প্রীতম। এক্সপ্লোর করালো হচ্ছে প্রীতম ভাই। হ্যাঁ, প্রীতম ভাই কাজই তো ভাই। হ্যাঁ, প্রীতম ভাই, আচ্ছা অনেকগুলো ফিডব্যাক ছিল আপনার ওখান থেকে। নেগেটিভটা দিয়ে শুরু করি, নেগেটিভ বলবো না, পেসিং। হ্যাঁ, আপনি যখন আলোচনার বিষয়বস্তু একটা সাইকোলজিস্টের সাথে শাওন যখন অভিনয় করা শুরু করে, বাইরে প্রচন্ড বৃষ্টি করছে এবং সে তার প্রাক্তনের সামনে আসছে, না প্রাক্তনের সামনে আসছে, এটা তো শাওন বুঝতেছে। সো দর্শককে আমি ওই ফিলটা পরে করাইতে চাইছিলাম, কেন আসলে ও এত জড়তা নিয়ে কথা বলতেছে, খুব তাড়াহুড়ো করতেছে, বাচালামি করছে। নয়নদের মতন একটা যখন হার্ড কোর একটা সাবজেক্ট আপনার সামনে চলে আসে, তখন আপনি দর্শককে ইচ্ছে করলেই মানে খুব দ্রুত আমি আগাতে পারবো না। আপনি যখন রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছেন, আমার তো প্রত্যেকটা মিউজিকের সাথে সিন, আমি তো শুনেছি আবার উল্টা, যে মানে ভালো লাগবে না মনে করে বসছে, এমন দিনে তারা বলা যায় নামটাই নাকি পছন্দ হয় নাই। কারণ জেনজিদের তো ধরেন, এখন জেনজি না শুধু, এখন আমাদের যে আমার আম্মু পর্যন্ত রিলস দেখে অভ্যস্ত, কখন তাড়াতাড়ি একটার পর একটা যাবে, এক জায়গায় বসে টিভি ফ্রিতে আমি একটা কন্টেন্ট দেখছি 1 ঘন্টা 10 মিনিট 11 মিনিট 15 সেকেন্ড। সো আমি যে পুরো কন্টেন্টটা দেখাবো, আমার প্রডিউসার পর্যন্ত ভয় ছিলেন যে প্রীতম ভাই মানে কি অবস্থায় আছে। আমি বললাম যে ভাই, আমার যদি গল্প প্রথম থেকে সাউন্ডকে উপলব্ধি করতে পারে যে ছেলেটার মধ্যে একটা মিস্ট্রিয়াস ব্যাপারটা আছে, ও কিছু একটা হাইড করার জন্য বেশি অভিনয় করতেছে, অতিরিক্ত কিছু করতেছে, আস্তে আস্তে গল্পের মধ্যে ঢুকে গেলে দর্শকে বের হতে পারবে না। আমার প্রডিউসার হচ্ছে সজল ভাই, আনোয়ার সজল। সো সজল ভাই আমাকে বলতেছে, সে শুটিংয়ে আছে, একটা শুটিং থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে, প্রীতম ভাই গল্পে 5 মিনিট পর্যন্ত আমার মনে হচ্ছে যে ভিউটা যেহেতু একটু কম আছে, 5 মিনিটের পরে যখন সে দেখা শুরু করছে, তার কাছে এড়িয়ে এসে জিজ্ঞেস করছে, ভাইয়া শর্টে চলেন। বলে কি বলো, মানে মাত্র 15 মিনিট হলো, তুমি এখনো ইয়ে করছো? বলে না ভাই, 1 ঘন্টা ধরে আপনি এখানে বসা।
আচ্ছা, মানে সে কখন যে নাটকের মধ্যে ঢুকে গেছে সে বলেন, এবং সে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে যে নাটকটা খুব দ্রুত শেষ হয়ে গেল। আমার মনে হয়েছে এটা তো ভাই আমরা সিনেমা বানায় বলতে পারতাম। সে মানে যতটুকু অনুপ্রেরণা দেওয়ার দিয়েছে। সো পেসিংয়ের জায়গাটা কি জানেন, মিউজিক অনেক আমাকে সাহায্য করে। সো আমি মিউজিকটা এমনভাবে করা হয়েছে, আস্তে আস্তে করে আমি আসলে পেসিংটা বাড়াইছি। প্রথমে আমি আসলে দ্রুতগতি কিছু করতে চাইনি যে গল্পটা খুব ফাস্ট হবে এরকম না, কারণ অনুভূতি খেলা তো ভাইয়া এত বড় বড় দর্শন। সো এই জায়গাগুলোতে আমার কিছু সময় বিল্ড আপ করতে হয়েছে। মেয়েটার কথাবার্তা কেমন, ছেলেটার রুচিরা কেমন, ওদের রুচিটা এস্টাবলিশ করে আমার গল্পে আগাতে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বছরের সেরা কাজ কিনা বা আমার সেরা কাজ কিনা, এগুলো তো এখন দর্শকরা অতি আবেগী হয়ে বলে। আমি সবসময় চেষ্টা করি যে আমার দর্শনের একটা রেশ যেন, যাতে এর পরের পার্ট 2 চায় না, আমি পার্ট 2 নিয়ে আসিনি, আমি পার্ট 2 দর্শনটা নিয়ে আসি। আচ্ছা, যেমন ঘুমপুরিতে আমাদের একটা দর্শন ছিল যে কখনো পাবে না যেন যারা অপেক্ষা করে তাদের জন্য ভালোবাসাটা ইয়ে হয়েছে। আমরা দেখলাম উষার নামের মেয়েটা কখনোই আসলে তার ভালোবাসা মানুষটাকে পেল না। সবাই আমাকে জিজ্ঞেস করছে উষাদের কি হবে। সো উষা হয়ে কিন্তু এখানে রশ্মি আসছে। আচ্ছা, নামের মধ্যে মিলটা দেখছেন, উষা রশ্মি। সো উষার যে রশ্মিটা আছে, আমি এই গল্পে আমার এই দর্শনটার সমাপ্তি টানলাম। ঘুমপুরির সমাপ্তি এখানে কিন্তু হলো যে কখনো পাবে না যেন, কিন্তু ও কিন্তু জানেই না শাওনকে পাবে কি পাবে না, ও কখনো আশাও করে নাই। ওর চোখে মুখে কিন্তু ওই ব্যাপারটাই আমরা দেখতে পেয়েছিলাম, যেটা উষা কখনোই ফিল করতে পারে নাই। কারণ এই জন্যই বলার চেষ্টা করছিলাম যে শাওন যদি সারা জীবন ওই নীল মেম সাহেবের জন্য অপেক্ষা করতো, ওই অপেক্ষা কোনো মূল্য নেই। কারণ নীল মেম সাহেবকে একই সাথে প্রেমে পড়তে হবে। সো তখনই আসলে ভালোবাসাটা ক্লিক করে। মেম সাহেব পড়েছেন, নীল মেম সাহেব না, শুধু মেম সাহেব। হ্যাঁ, মেম সাহেব অনেক ছোটবেলা পড়েছে, নিমাই ভট্টাচার্য। ঠিক আছে। সো সেই মেম সাহেবটা আবার দারুণ। এই মেম সাহেবটা নিয়ে কি সিনেমা বানাবেন? না, এটা গল্প এখানেই শেষ। গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের শেষ হতে আরো বেশিক্ষণ সময় লাগবে। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, ফিরে আসছি একটু পরেই, থাকুন আমাদের সাথে। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন। একজন গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা যখন বড় হয়েছি, আমাদের মধ্যে বই পড়ার যে প্রবণতাটা আমরা বলি যে সেইটা আসলে, হ্যাঁ, মানে বই পড়ার প্রবণতা যেটা আসলে যে মানুষটা তৈরি করেছেন, সেই মানুষের নাম মনে হয় সবাই এক বাক্যে হুমায়ুন আহমেদ বলে। যে সবাই বলে যে আচ্ছা, তার বই পড়ার পরে আমাদের মধ্যে একটা জেনারেশনের মধ্যে বই পড়ার আগ্রহটা খুব বেড়ে উঠছে, এবং তার গল্পগুলো সবসময় বোধ হয়ে থাকি। আপনার এই কাজটার মধ্যে তারই একটা গল্পের অল্প কিছু অংশ থাকলো, এবং এরকম গল্পগুলো হয়তো অনেকে আবার তৈরিও করেছে বিভিন্ন নাটক বিভিন্ন সময়। মানে ঠিক কেন, এবং এই হুমায়ুন আহমেদের এই গল্প নিয়ে বিতর্ক নানান সময় নানান কাজে আছে। আমার ধারণা এই আলোচনার মধ্যে আপনিও পড়েছেন, এবং আমরা বইমেলায় প্রতি বছর দেখি যে বিরাট একটা অংশ, এখন একটু কমেছে, বিরাট একটা অংশ হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা দ্বারা প্রভাবিত, এবং হুমায়ুন আহমেদের মতো করেই তারা লিখতে চান। হ্যাঁ। সো যেখান থেকে শুরু করি, হুমায়ুন আহমেদ স্যার হচ্ছে, আমি তাকে অনেক অ্যাডমায়ার করি। আমি তার অনেক বেশি বই পড়ি নাই। আমি তার হিমু আর রূপা সিরিজ আর শুভ্র সিরিজটা পড়েছি। আচ্ছা। আর মাঝে হচ্ছে লিলুয়া বাতাস, মানে হাতে গোনা কয়েকটা বই, ধরেন আমি 17 থেকে 18টা পড়ছি। এবং হুমায়ুন আহমেদ স্যারের বই পড়ার পর আমি আর কোনো বই পড়তে পারিনি, বাংলা বই। আমার কালো বই আসলে ভালো লাগে না। সো এই ক্ষতিটা হয়ে যাওয়ার পর আমি আসলে বই পড়াও ছেড়ে দিছি। আমার মাইগ্রেনের সমস্যা ছিল, তখন থেকে আমি ভাবলাম যে ওইটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্টটা হচ্ছে এই মানুষটা হচ্ছে আমার জীবনধারার দর্শন সব কিছু চেঞ্জ করে দিয়েছে। এবং আমার প্রেম ভালোবাসা, আমার জীবন যাপন, আগে আমি বই পড়ুয়া ছিলাম, ক্লাসে ফার্স্ট হইতাম, সব কিছু করতাম। ক্লাস 10-এ ওঠার পরে যখন আমি প্রথম তার গল্প পড়লাম নবনী, এরপর থেকে যে আমার যে লাইফের চেঞ্জগুলো আসা শুরু হয়েছে, আমি ওখান থেকে আর বের হইতে পারিনি। তখন আমি ভাবলাম যে এই লোকটা, এবং আমি দেখছি আমি কবিতা লিখছি, আমি গল্প লিখছি, এবং অনুপ্রেরণা সেই। আচ্ছা। এবং এই যে মানুষটাকে অ্যাডমায়ার করতেছে, আমিও ভাবছিলাম যে হ্যাঁ, এই ব্যাপারটা আমি চাই। সো আমার প্রতিটা কাজে, লিলুয়া থেকে শুরু করে প্রতিটা কাজে আমি কৃতজ্ঞতা জানাতে ভুলি না তাকে। সবসময় প্রত্যেকটা কাজে একটা লাইন হলো আমি হুমায়ুন আহমেদ স্যারের রাখার চেষ্টা করি। আমি চেষ্টা করি যে প্রজন্মের পর প্রজন্ম স্যারকে কেউ না ভুলুক। এটা হচ্ছে আমার চেষ্টা থাকে, অদম্য চেষ্টা থাকে। এবার ইচ্ছাকৃতভাবে, যেমন কখনো নাম থাকে লিলুয়া, অপেক্ষা বইটাকে ঘুমপুরিতে করা হয়েছে, ইন্ট্রোডিউস করানো হয়েছে, 2-1 লাইনও আমরা করেছি, কিন্তু স্যারের বিপরীত দর্শন নিয়ে আমি কাজ করেছি অপেক্ষায়।
অপেক্ষা বলে হচ্ছে জীবিত মানুষের জন্য কখনো অপেক্ষা থাকে না মানুষের। হ্যাঁ। না মানুষের সমস্ত অপেক্ষা জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য কখনো অপেক্ষা থাকে না। আমি কিন্তু মৃত মানুষের জন্য অপেক্ষা দেখাইছি। সো আমার এরকম একটা কাউন্টার লজিক থাকে, আমি খুব মজা পাই যে স্যারের সাথে একটু, মানে স্যার বেঁচে থাকলে আমি আসলে তাকে সালাম করতাম, হয়তো তার স্যারের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। মজার ব্যাপারটা বলি এবার, এমন দিনে তারা বলা যায় যখন আমার মাথায় আসছে, আমি গানটা শুনতেছিলাম। আচ্ছা। সো আমি সবসময় আমার সৃষ্টি যেখান থেকে অনুপ্রাণিত হয়, আমি সবসময় তাদেরকে কৃতজ্ঞতা দেই, হোমেজ দেওয়ার চেষ্টা করি। এই গানটা কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে, বা নামটা গানটা রেখেছি, ওই গানটা আবার একটু স্লো পেস, আরেকটু। সো রবীন্দ্রসঙ্গীত রাখা হয়েছে। আমি যখন গল্পটা ভাবছি তখন আমি ভাবলাম যে আমার ওই প্রথম গল্প, আর দ্বিতীয় গল্পটা হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড, আমি রাজুকে যখন পড়তাম, সো ওরা দুজন বন্ধু মিলে হচ্ছে একটা মেয়েকে পছন্দ করতো, এরকম বিট্রে করছে। আচ্ছা, ওইটা আরো কৌশিকের মতো। হ্যাঁ, কৌশিকের মতো করছে, এবং ওটা আসলে বিট্রে ছিল। না ঠিক আছে, ফোন নাম্বার ম্যানেজ করে দিবে, বুঝছেন? ওইটা আরো আপনি আমাকে এত প্লিজ ক্যারি অন। সো ওইখানে দুইটা বন্ধু পছন্দ করতো, একটা বন্ধু খুব, একজন ছিল খুব ইন্ট্রোভার্ট, একজন এক্সট্রোভার্ট। হ্যাঁ, সো ও গিয়ে বলতেছে যে তোমার নাম্বারটা লাগবে, ও পছন্দ করে। সো আমরা তো খুব এক্সাইটেড যে নাম্বার নিয়ে আসছে, নাম্বার দিয়ে কথা বলছে। 7 দিন প্রেম, দেখা করতে গিয়ে দেখে ওই মেয়েটা না, মেয়েটার পাশে যে মেয়েটা ছিল ওই মেয়েটা, আর এই ছেলেটা গিয়ে ওই মেয়েটার সাথে প্রেম করতেছে, বুঝছেন? তারপরে হচ্ছে সেদিন আমাকে এপ্রিলের আমার বিয়ের পরপর এই ছেলেটা আমাকে নক দিচ্ছে, প্রায় 7 বছর 8 বছর পরে। বলছে, দোস্ত আমাকে তো ভুলে গেছিস, আমার বিয়ে হয়েছে, বল মেয়েকে। আচ্ছা, মেয়েকে, যে আসলে প্রতারিত হয়েছে শাওনের মতো, বলে যে মেয়ে হচ্ছে ও, যাকে আমি পছন্দ করতাম। কেন? অস্ট্রেলিয়া থেকে যখন ও ইয়াতে গেছে, একসাথে ডাক্তারি পড়ছে এবং ওরা বিয়ে করছে। আমি জানি না ওরা শুনতেছে এখন হয়তো। সো এই গল্পটা নিয়ে আমি বানাইছি। আচ্ছা, দুইটা গল্পকে ব্লেন্ড করে যখন বানাইছি, তৌসিফ ভাইকে প্রথম গল্পটা শোনানোর পর তৌসিফ ভাই আমার প্রত্যেকটা গল্পের পরে খুব এক্সাইটেড থাকে। এত সুন্দর টুইস্ট দেওয়ার পরেও না ভাইয়া কিছু বলে না, তখন রোশনি ছিল না গল্পে। আচ্ছা, আমি বাসায় এসে ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনাকে গল্পটা পছন্দ নেই? বলে, হ্যাঁ রে, পছন্দ হয়েছে, কবে থেকে শুট করতে চাস? আমি বললাম প্রিয়ন্তীকে আমি শেয়ার করতেছি যে প্রিয়ন্তী, ভাইয়া এইভাবে কথা বলতেছে, ভাই আমার গল্পটা পছন্দ হয় নাই। মীরা বিভাগে বলছে, ভাইয়া গল্পটা একটু পড়েন তো, আমি খুব কনফিউজড। প্রিয়ন্তী বললো যে এই গল্পটা আমি কোথায় জেনে শুনছি, অদ্ভুত একটা, তোমার গল্পটা অদ্ভুত বাট আনকমন না, খুবই টিপিক্যাল একটা গল্প, এটা অনেকেই বলে গেছে। আমি কে বলছে? পরে বললো যে এরকম মাহফুজ আহমেদ হয়তো একটা ইয়ে করছে। পরে আমি নাটকটা দেখলাম, নাটক দেখার পরে কোথাও হুমায়ুন আহমেদের নাম নাই। আচ্ছা, আমার খুব খারাপ লাগছে যে একটা মানুষের গল্প আমি নিচ্ছি, অনুপ্রেরণা নিচ্ছি, কিন্তু কেন তার নামটা আসবে না? পরে আমি চেষ্টা করলাম যে ওকে আমি গল্পটাই রাখবো। প্রিয়ন্তীকে বললাম যে আমি গল্প চেঞ্জ করতেছি, আসলে আমি করি নাই, আচ্ছা এই গল্পটাই রাখবো, কিন্তু আমার মতন করে আমি হুমায়ুন আহমেদ স্যারকে একটা ট্রিবিউট দিতে চাই। দ্যাটস ওয়াই আমার, এবং আমি এটাও বলছিলাম প্রিয়ন্তীকে যে আমার গল্পটা অদ্ভুত হইলো, আমি যদি হুমায়ুন আহমেদ স্যার যদি বেঁচে থাকতো, আমি তাকে 5 ছুঁয়ে সালাম করতাম, কারণ সে আমার ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিল। এইগুলো সব ডায়লগেই আছে। একটা বিষয় আমি একটু জানিয়েও রাখি যে হুমায়ুন আহমেদও কিন্তু তার লেখার মাধ্যমে অলওয়েজ রবীন্দ্রনাথকে অ্যাডমায়ার করেন। আপনি হয়তো তার কাজে করেছেন। আপনার কাছে জানতে চাওয়া, এই কবিতাগুলো কোথা থেকে আসলেন? নিজে নিজে লিখলেন নাকি তার দেয়া? সব আপনি লিখেছেন? আমি একটু শুনতে চাই। দেখবেন রিসেন্টলি হচ্ছে একটা হয়েছে, আমাদের একটা আমার ওয়াইফের সাথে একটা পোস্ট জানুয়ারি 31 তারিখে ওটা আমরা পোস্ট করেছিলাম, এই গল্পটা এখন আবার যাচ্ছে, এটা আবার সেটা ভাইরাল হয়েছে। আমি একটু ফিরতে চাই আপনার কাছে যে এই গল্পের নাটকের রিলস গুলো খুব ভাইরাল, সবাই বিভিন্ন গান দিয়ে তারপর হচ্ছে সংলাপ দিয়ে ছেলেদের রিলস বানাচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং আপনার এই যে দরাজ কণ্ঠের যে কবিতাটা, সেটাও আলাদা রিলস আকারে ভীষণ জনপ্রিয়, একটু শোনাবেন? তার আগে আমি একটা কথা বলি যে কবিতা আমি কেন রেকর্ড করতে চাই না বা পড়তে চাই না। আমার কাছে মনে হয় যে কবিতা এমন একটা ব্যাপার যে প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা মুহূর্তে এটার ভাব দর্শন বদলাতে থাকে, এবং আমি কোন সময়ে কোন অনুভূতির জায়গা থেকে সেটা পড়ছি সেটার উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে পড়ছি। তো যে লেখাগুলো জাহিদ প্রীতম লিখেছে এই এমন দিনে তারা বলা যায় এটার মধ্যে, সেগুলো হয়তো আমি রাব্বি এখন পড়লে একরকম হবে, কৌশিক পড়লে সেটা অন্য রকম করে পড়া হতো। তো আমাদের সেটাই বোধহয় চ্যালেঞ্জ থাকে যে কৌশিকের মতো করে সেটা কৌশিকের মতো পড়া হচ্ছে কিনা। কৌশিক স্যারের মতো আমি আজকে আস্তে আস্তে এসে আমি যেটার কথা বলছিলাম যে বারবার এটা নিয়ে কথা হচ্ছে যে খুবই রিলসের মধ্যে দেখছি এটা বেশি বেশি যে বিদায় বেলায় হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন, অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও বুকে,
বিদায় বেলায় জাপটে ধরো, আগলে রাখো না কেন পাজর খাজে। এটা কালকে পড়লে অন্যরকম করে পড়া হবে, আই গেস। নিশ্চয়ই নিশ্চয়ই। কাজল চোখে গানটা আগলে রাখো না কেন কাজল চোখে। রেখেছি তো শাওনকে। রাইট। আমরা শাওনকে মিস আমার, করছি যদিও। হ্যাঁ, অনেক মিস করছি। হুমায়ুন আহমেদের যখন কথা আসলো, আমার বাংলা বই পড়া শুরুই আসলো হুমায়ুন আহমেদ দিয়ে উপন্যাস। সো এটা আসলে ডিফারেন্ট একটা ফিলিং। আর আমি অনেক ইন্টারভিউজে এন্ড সবাইকেই এই কথাটা বলতাম যে আমার ড্রিম ক্যারেক্টার আমি যদি রূপা ক্যারেক্টার কখনো করতে পারি। তো আমার এন্ট্রিটা যখন এই রূপার মতো হলো, এটা আসলে ড্রিম ফিলিং। থ্যাংক ইউ জাহিদ প্রীতম ভাইয়া। অ্যান্ড অ্যানাদার থিং, আমার অ্যাক্টিংয়ে আসার আরেকটা রিজন, আমি হুমায়ুন স্যারের ডিরেকশনে কাজ করতে পারবো। আচ্ছা, যে আমি লাক্সে যদি যাই, একটা কম্পিটিশন উইন করব, তখন লাক্সের গিফট ছিল, যখন আমি টিনেজ একদম ছোট, তখন লাক্সের গিফট ছিল যে হচ্ছে উইন করলে একটা মুভি তার ডিরেকশনে করা যাবে। সে যতদিন বেঁচে ছিলেন, তখন আমি 5-6-এ পড়ি। তো আমি স্বপ্ন দেখতাম যে আমি বড় হয়ে একদিন লাক্সে যাব, তারপরে উইনার হব, উইনার হলে তার ডিরেকশনে একটা কাজ করতে পারবো। তো যেদিন তিনি চলে গেলেন, তারপরে তো সেই স্বপ্ন খতম। কিন্তু ওই যে ভিতরে যে ছিল, ওটাই এখন হয়েছে। আর আমার কাছে মনে হচ্ছে যে রূপার একটু স্পর্শ হয়েও তো আসতে পেরেছি, এটাই সেটা নিয়ে অনেক। এসেছেন জাহিদ প্রীতম। তবে এই যে কন্টেন্টের মধ্যে গান রাখা, এবং এই গানটাও কিন্তু আলাদাভাবে একটা মাত্রা তৈরি করেছে এবং ভালো লেগেছে। হুমায়ুন আহমেদ তার কন্টেন্টের মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন গান রেখেছেন, বাট আপনি রোমান্টিক ধাঁচের এই গানটি, সেটি নিয়ে আলাদা একটা মাত্রা পেয়েছে। এই রোমান্টিক ধাঁচের যখন আমি বলছি, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে একটা সময় বাংলা এই আমাদের এই কন্টেন্টের রোমান্টিক ধাঁচটা পড়ে গিয়েছিল, সবাই যেভাবে থ্রিলার বেসড কন্টেন্ট বানাচ্ছিল, সেখান থেকে আপনি আবার সেটাকে কি জাগিয়ে তুলছেন এবং আপনার সকল কাজের ধারাটা একটু রোমান্টিক ধাঁচের। না, রোমান্টিক গল্প কিন্তু অনেক হচ্ছে, রোমান্টিক গল্প অনেক হচ্ছে, সিগনেচারটা কম হচ্ছে। কারণ ও যে বললাম যে আমার মনে হচ্ছে আমরা নিজেদের ক্রিয়েশনের ক্ষেত্রে ডিসঅনেস্টি ইয়ে করছি, ভালোবাসাটা কমে গেছে। গল্প মানে রাইটাররা যখন গল্প দিচ্ছে, ডিরেক্টর হয়তো সেটা ফিল করতে পারছে না। অনেক রাইটাররা দেখলাম যে ফেসবুকে লেখালেখি করছে যে আমার গল্পটা যেভাবে দিয়েছিলাম ডিরেক্টর সেটা পোর্ট্রে করতে পারেনি। আর যেহেতু আমার গল্প আমি পোর্ট্রে করছি, আমার জীবনের অনুভূতিগুলোকে আমি ক্যানভাসে দেখাচ্ছি, সো ব্যাপারটা ইয়ে হয়। সো একটা জিনিসের কথা বলতে ভুলে গেছি আমি, যে সিনেমাটোগ্রাফি নিয়ে কথা হচ্ছে, লাইটিং নিয়ে কথা হচ্ছে, মিউজিক নিয়ে কথা হচ্ছে। আধো আলো ছায়ার রোশনি যে লাস্ট সিনটা ছিল, একটা আলো এসে ওর উপরে পড়েছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছিল সে অন্ধকারে আছে। সো এই যে ব্যাপারগুলো ঘটেছে হচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমার প্রত্যেকটা কাজে ডিওপি থাকে, ভাস্কর জনি ভাই। সে নিজেও একজন ডিরেক্টর ছিলেন এবং সে হতাশা থেকে আসলে সিনেমাটোগ্রাফিতে এসেছেন, এবং সে আমার গল্প বলাতে যে মজাটা পায়, সে আর অনেক বেশি কাজ করে না, কিন্তু সে খেলে আমার সাথে কাজ করতে চায়, বলে যে আমি আপনার দর্শনটাকেই ক্যানভাসে তুলতে চাই। এবং আমাদের ওই যে বললাম তার সাথে আমার যেরকম প্রেম, ওনার সাথে আমার একটা প্রেম আছে। আমার প্রেম আছে ধরেন আমার গ্যাফার যে লাইটের যে কাজ করেন মফিকুল ভাই আমার চোখ দেখলে যেন বুঝেছে প্রীতম ভাই এই সেটটা তো এটা চান। জি, আমি একদম শেষ দিকে রয়েছি, আচ্ছা আমি একদম ছোট করে বলে দিই যে এই মানুষগুলো, প্রতিটা আমার টিমের প্রতিটা মানুষ, তৈদুল তামিল যে লোকেশনটা ইয়া করেছে, যে মিউজিক করেছে আজিমপুর ইয়াতে কলোনিতে, আচ্ছা, তো যে ইয়া করেছে মিউজিক করেছে মাহাতিম সাকিব যখন আসলো, আমি নীল মাহবুব ভাইকে যখন পুরা ইয়া দেখেছি, সে হচ্ছে পুরো সিন দেখে ওই ইনস্টাগ্রাম এখানে বসেই হচ্ছে লিখেছে। সো এই যে ব্যাপারগুলো না, পুরো টিম মিলে কাজ করার জন্যই আসলে কাজটা এত ভালো লাগা থাকে, এবং 3-4 মাসের একটা জার্নি থাকে এটা। আমাদের হাতে একদম ঠিক 1.5 মিনিট সময় রয়েছে, 90 সেকেন্ডের মধ্যে শেষটি করতে হবে। মিরাবি ভাই, আপনার কাছ থেকে শেষ বাক্যটি শুনতে চাই। কি নিয়ে কাজ নিয়ে সামনে আসছেন, ছোট করে যদি বলতেন। অনেক কাজ ছোট ছোট আছে, এর মধ্যে দুঃসাহস একটা প্রজেক্ট, যেটা এর আগেও বলেছিলাম, সেটা নিয়ে আশাবাদী অনেক, সেটা হয়তো আসবে। আর আমাদের দুজনের একটা কাজ হওয়ার সম্ভাবনা আছে অল্প কিছুদিনের ভেতরে, সেটা নিয়ে উনি আরো ভালো বলতে পারবেন। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড, এবং এখানে আবার একসঙ্গে আসতে পারার প্রত্যাশা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ, আমি তো খুব মুখিয়ে থাকবো। সারিকা, আমার 14 তারিখে আরেকটা কাজ আসছে, ওটা একটু সারপ্রাইজ, ওটা বলা যাবে না, কিছুদিন পরে থেকেই সবাই জানতে পারবে। তো এটাই তারিখ জানিয়ে দিচ্ছে। সারিকা সবসময় বলে সারপ্রাইজ, এই কাজটা আসার আগেও বলছিল সারপ্রাইজ আছে ভাই একটা, কারণ কম করে তো, সো ওর কাজে আসলে আমরা ওয়েট করি আর কি। আচ্ছা, আমরা আপনার কাছে কি কাজ আসছে সেটা না, তার আগে হচ্ছে জানতে চাই সিনেমা আসছে জাহিদ প্রীতমের। এটা আসলে মানে আমি খুব ঘটা করে বলতে চাই, যেহেতু আমার অডিয়েন্সটাও আমার মুখ থেকেই শুনতে যাচ্ছে, সো মুখ থেকে এখন বলে দিলে না মজাটা থাকবে না। সো আমি যেই প্ল্যাটফর্মে কাজ করি না কেন, আমার প্রত্যেকটাই সিনেমা হিসেবে কাজ করি, গল্প বলতে চাই। খুব সুন্দর একটা গল্প আসতেছে,
এটা বড় পর্দা হতে পারে, ছোট পর্দা হতে পারে। সেটা এখনো একটা আমরা twist। একটা গোপন তথ্য জানতে পেরেছি, আমরা বলবো সেটা, যে সিয়াম ভাই আপনার সাথে যোগাযোগ করেছেন এবং আপনি এই কাজটা নিয়ে প্রশংসা করেছেন, অনেকেই যারা প্রশংসা করেছেন। হ্যাঁ, অনেকেই প্রশংসা করেছে এবং ইন্ডাস্ট্রির অনেকেই করেছেন, এটা সত্যি কথা বলতে। এবং এই যে আমাদের অনুপ্রেরণা দেওয়ার ব্যাপারটা, এটা আমার সিনিয়রদের কাছ থেকে আমি শিখেছি। ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন আমাদের এই আয়োজনে। আপনাদের প্রতি অনেক শুভাশিস এবং কৃতজ্ঞতা থাকলো আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে যুক্ত করবার জন্য। দর্শক, আরিফ ফেমাসে যারা কথা বলছিলেন তারা তো তাদের কাজ নিয়ে কথা বলছিলেন, এবং এই যে কাজ নিয়ে আমিও বলতে চাই, আপনি কাজটা করুন। সেই কাজটা কার হবে দিন শেষে? বাংলাদেশের সমীকরণটাকে আরো ঋদ্ধ করুন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।